আপনি সামরিক প্রতিবেদন, যেটা বাংলাদেশে আসলে খুব রেয়ার, সেরকমগুলি আপনি করেছেন। সেজন্য আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার যে কথাগুলি বললেন, অফিসার্স অ্যাড্রেস করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কিন্তু সেই অফিস অ্যাড্রেসটা কি প্রক্রিয়ায় গণমাধ্যমে এলো? এটা কি জেনারেল ওয়াকারের নির্দেশেই লিক করা হলো? এটা কি ইচ্ছা করে এটাকে দেওয়া হলো? এটা সোর্স কি? আমি প্রায় অনেকগুলি পত্রপত্রিকা, অনেকগুলি গণমাধ্যম আমি বিশ্লেষণ করে দেখছিলাম, বেশিরভাগই প্রায় একই ধরনের কথা বলেছেন। সেই কথাটা আমি আপনাদের একটু, দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাই। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এগুলি জানা গেছে। এখন আমিও যে বুঝতে চেষ্টা করছিলাম যে সেই একাধিক কর্মকর্তারা কারা এবং তারা সবাই কেন এক ভাষায় কথা বললেন। যদি বললেনই, সেনাবাহিনীর তো একটা কথা জানানোর একটা মাধ্যম আছে, আইএসপিআর আছে, বা সেনাপ্রধান নিজেও এটা বলতে পারতেন। এটা না বলে এই ইনফরমেশনগুলি দেয়ার উৎসটা কোথায় এবং যুক্তিটা কি? জনাব আবু রুশদ, যদি সেটা সেনাপ্রধান বা সেনা হেডকোয়ার্টার নির্দিষ্ট কতগুলি পয়েন্ট বলে দেয় যে এগুলো জনগণের জানা উচিত, তখন সেটা দিতে পারে। আর যেটা আপনি বললেন যে এই জিনিসগুলো এভাবে আসলো কিভাবে, এটা বিভিন্ন সোর্স থেকে আসলো কিভাবে, হ্যাঁ এটা আসতে পারে। তার কারণ আমিও আগে যখন দৈনিকে ছিলাম আমিও দেখেছি যে এ ধরনের অনেক জিনিস এরকম ভাবে বের হয়, আসে। কেননা সোর্স গুলো তৈরি করে, আপনি একজন সাংবাদিক, আমিও একজন সাংবাদিক, সোর্স তৈরি করে একটা সাংবাদিকের ক্রেডিট, এবং সোর্স গুলো সবসময় থাকে, বিভিন্ন সোর্স থেকে এগুলো নিতে হয়, এটা সাংবাদিকের কাজ। এবং যখন এই আগে আমরা দেখতাম যে অনেক ঘটনা ঘটেছে, আইএসপিআর কোনো কথা বলছে না, আইএসপিআর কে যখন জিজ্ঞেস করতাম আমরা যে ঘটনাটা কি হয়েছে, আইএসপিআর বলতে এখন আমরা কোনো নির্দেশনা পাইনি, আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না। ঠিক সেজন্য তো আমরা সাংবাদিকরা বসে থাকতে পারতাম না, আমাদের তথ্য দরকার, আমাদেরকে ঘটনাগুলো জানানো দরকার জনগণকে। তো তখন আমরা বিভিন্ন সোর্স দিয়ে, আমাদের অবশ্যই অফিসারদের সাথে সোর্স থাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় সোর্স থাকে, এমনকি আইএসপিআর এর মধ্যেও সোর্স থাকে, সেখান থেকে আমরা সেই জিনিসগুলোকে। আপনি কি খেয়াল করেছেন যে এই মেসেজগুলি প্রতিটি আলাদা আলাদা গণমাধ্যমে ছাপা হওয়া মেসেজগুলি প্রায় একই রকম? মনে হচ্ছে এটা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে এটি এসছে। আমার প্রশ্নটা সরল, যে জেনারেল জামান, আমি বলছি, জি জি বলেন। আমি সেটা বলছি, এটা একরকম হওয়ার একটা কারণ হতে পারে। তার কারণ আমাকে কয়েকজন সাংবাদিক এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিলেন যে এরকম জিনিস এসছে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে জিনিসগুলো ঠিক কিনা। আমি দেখলাম যে সবগুলো একই রকমের হওয়ার একটা কারণ হতে পারে কোনো একজন বা দুজনের কাছে বা একজন এই জিনিসটা পেয়েছে, পাওয়ার পরে তারা এটাকে তৈরি করেছে। তৈরি করার পরে আমরা যে বিটগুলা করি, প্রতিরক্ষা বিটও তো কিছু সাংবাদিক গ্রুপ করে, আমরা তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। যেমন দেখা গেছে আমি অনেকগুলো ঘটনা কভার করতে গিয়ে দেখেছি যে আমি হয়তো পেয়েছি, অন্যরা পাইনি, তখন আমি ওই সাংবাদিকদের যারা অন্য পত্রিকায় ছিল তারা রিকোয়েস্ট করতো আমাদেরকে একটু দেন, তা আমি যেটা লিখেছি সেটাই হয়তো তাদেরকে পাঠিয়ে দিয়েছি তাড়াহুড়া করে, যে ঠিক আছে আপনারা এটা দেখে এখান থেকে আপনারা বানান। এটার একটা সম্ভাবনা আছে। আরেকটা জিনিস যেটা আসলে আপনার কথাতে যেটা আমি বুঝতে পারি যে আপনি আসলে জানতে চাচ্ছেন যে এটা ইন্টেনশনালি এরকম ভাবে করা হয়েছে কিনা। এখন যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে, সেটা তো আমরা কোনো প্রমাণ হাজির করতে পারবো না। আমরা যেটা করতে পারবো যে আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকার কাজ ছিল, সংবাদপত্রে যারা এই বিটটা দেখে, যে রিপোর্টটাকে জনগণের সামনে নিয়ে আসা, এবং তারা সেটা নিয়ে আসছেন। এখন আপনি যদি এটাকে আমি বলি যে অন্যান্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট গুলো হয়, সেই রিপোর্ট গুলাও তো অনেকটা একই রকম হয়, আপনি একইভাবে যায়, একইভাবে একই বিটের সাংবাদিকরা যারা অর্থনৈতিক বিট করে, তারা একজন একটা পেলে আরেকজন, কেউ আবার কাউকে দেয়ও না, এক্সক্লুসিভ কিছু হলে কেউ আবার কাউকে দেয়ও না। হ্যাঁ, এরকম ঘটনা যদি সেনাপ্রধানের অফিসিয়াল অ্যাড্রেস আমি অন্তত লিক করতে পারতাম, আমার সোর্সের সাথে কথা বলে, আমি এটা কাউকে শেয়ার করতাম না, দ্যাটস ফর শিওর। যদি এটা পারতাম, সেটা এক একজনের এই থাকে একই রকম। যেমন আমি যে 2-3 জন আমাকে যখন পাঠিয়েছে, আমিও দেখেছি প্রায় একই রকম। একজন আমাকে পাঠিয়েছে একটা জিনিস যে ইংরেজিতে কিছু লেখা, সেটা ইংরেজি পত্রিকারই একজন পাঠিয়েছিলেন যে এটা ঠিক আছে কিনা। তা আমি ওটার সাথে আবার যে বাংলায় আমাকে যে পাঠিয়েছে, আমি দেখছি যে তার সাথে আবার কিছুটা একটু এদিক ওদিক আছে। এখন এরকম জিনিস অনেক সময় হয়তো তার সেনাবাহিনী তার স্বার্থের জন্য বিভিন্ন সময় পড়তে পারে এবং পড়ে থাকে। আমি আমার যখন দৈনিকে এরকম কাজ করার সময়, এমনকি 111-এর সময় আমি দেখেছি যে একদম একই রকম ভাবে জিনিসগুলো প্রথম আলোতেও যা ছাপা হয়েছে, আমি যেখানে ছিলাম দৈনিক যায় দিনে, সেখানেও একই রকম ভাবে ছাপা হচ্ছে, একই ভাবে আসছে, এগুলো আসে। এখন এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারবো না। আমরা যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে আসলে যে ঘটনাটা বা এই যে একটা বড় জিনিস বেরোলো যে সেনাপ্রধান কি বলছেন, ওই কনটেক্সট নিয়ে আমি একটু আসছি। আপনি যদি আমাকে এইটা বলেন যে সেনাপ্রধানের
মানে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকা অবস্থায় এটি কিন্তু প্রথম ঘটনা না। এরকম আমরা দেখেছি যে জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে যখন সরকার আর পারছিল না পুলিশ দিয়ে এই দমন পীড়ন জাগানোর, তখন আর্মিকে ডাকা হয়েছিল, কিন্তু আর্মি কিন্তু তার দরবারে স্পষ্ট বলেছিল যে তারা কোনো লেথাল উইপন অ্যাটলিস্ট এদের ইয়াতে ইউজ করবে না, এবং দরবারের ওই বক্তব্যটা বাইরে এসেছিল। এইটাও আমার কাছে মনে হয়েছিল যে এখন এগুলো বাইরে, এখন বাইরে আসার একটা বড় কারণ হচ্ছে যখন মানে আপনিও দৈনিক পত্রিকায় বাংলাদেশে ছিলেন বা আমি তো আরো আগে ছিলাম, তখন কিন্তু এভাবে মোবাইল ফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করা বা কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব ছিল না। আমি একটা ঘটনার কথা বলি, এই যে বিডিআর ইনসিডেন্টের পর যখন শেখ হাসিনা দরবার নিচ্ছিলেন, সেই দরবার আমি আমার অফিসে বসে 6-7 জন অফিসার, রিটায়ার্ড অফিসার আমরা, এবং ওর মধ্যে 2-1 সাংবাদিকও ছিলেন, আমরা কিন্তু একদম টোটালি সবকিছু শুনতে পাচ্ছিলাম। তার কারণ ওখান থেকে কোনো একজন অফিসার সেটা মানে তার টেলিকাস্ট করছিলেন। এখন প্রযুক্তি আসার জন্য হয় কি, এখন কোন অফিসার বা কোন একজন কেউ যে এরকম করছেন আপনি ধরতে পারবেন না, এটা আপনি কোনোভাবেই লুকাতে পারবেন না। আধুনিক প্রযুক্তি যদি এমনকি আমেরিকাতেও এমনিতে সিস্টেমটা কি, আমি রুশদা আপনার কাছে আসছি, সিস্টেম রেগুলার দরবারে কি মোবাইল ফোন নিয়ে ঢোকা যায়? অফিসাররা ঢুকতে পারেন? হ্যাঁ ঢুকতে পারে, কেন ঢুকবে না? আচ্ছা ঢুকলো, তারপরে আপনি যদি নাও ঢোকে, আপনি অফিসাররা এসে এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে কি, ধরেন একজন ক্যাপ্টেন পাঠিয়ে দিল, একজন মেজর পাঠিয়ে দিল, বা কেউ একজন পাঠিয়ে দিল, বা 2 জন পাঠালো, 3 জন পাঠালো, আপনি কি করবেন? আপনি এত আপনি খুঁজতে যাবেন। আর কথাটা হচ্ছে যে এখানে যদি ডেট্রিমেন্টাল কিছু থাকতো যে না এগুলো বলে নাই, তাহলে কিন্তু আইএসপিআর রিজয়েন্ডার দিত। এখন যেটা মানে বলা হচ্ছে, আমার মনে হয় এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছিল দর্শকদের কাছে। আমি এই প্রশ্ন অনেকবার দেখেছি যে এটা বাইরে হলো কেমন, ইন্টেনশনালি জেনারেল ওয়াকারুজ্জামান এটা দিতে চাইলেন কিনা, আনস্টেবল করতে চাইলেন কিনা। জি জেনারেল রুশদ, আপনি আরেকটা জিনিস আমি বলি এখানে, ওইটা কিন্তু লেজিটিমেট প্রশ্ন যে হ্যাঁ এটা কি গোয়েন্দা সংস্থা প্রকাশ করলো কিনা তাদের কথাগুলো জানানোর জন্য। পরিস্থিতিটা আমি যদি তাও ধরে নেই যে প্রকাশ করেছে, পরিস্থিতিটা দেশে এমন পর্যায়ে গিয়েছিল, গুজব হুজুগ বিভিন্ন বিষয়, যে এই জিনিসগুলাকে একটা টু দি পয়েন্ট একটা জানানো উচিত ছিল হয়তো আর্মির। না জানালে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো। এটাও আমাদেরকে দেখতে হবে। মানে তাদের অবস্থা আর্মির জানানো উচিত ছিল, আর্মির জানানো উচিত ছিল কি ব্যাকডোর দিয়েই, নাকি এটা ফ্রন্ট ডোর দিয়েও জানানো যেত? একটা ফ্রন্ট ডোর যেহেতু আছে আইএসপিআর, এটা আইএসপিআর দিয়ে হয়তো তারা অনেক কিছু আছে যে অনেক কিছু সবসময় অন্যভাবে জানানো যায় না। এটা শুধু বাংলাদেশ আর্মির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য, এটা পাকিস্তান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি জনাব খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে একটু আমাদেরকে বলবেন যে একজন ডিফেন্স সেক্রেটারি বাংলাদেশে কেন দরকার হলো, এবং যে অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে কথা বলার পরে এটা আসলে নিয়োগ হয়েছে কিনা সেই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনবো। কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই যে আমরা কিন্তু এখন দেশ বিদেশের নানা রকম জায়গা থেকে আমরা কিন্তু দেখি আর্মিদের সম্পর্কে যে শুধু খবরই তা না, আর্মিদের ভিতরে সার্ভিং অফিসার কে কোন দায়িত্ব পালন করবে, কাকে আসলে সেনা প্রদান করলে ভালো হবে, নাম ধরে ধরে এগুলি বলা হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসাররা কি এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের স্বার্থে? আপনার কাছে কি মনে হয়, মানে সার্ভিং অফিসাররা নিজে থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েন্সার, আপনি আমার নামটা একবার বলে দেন তাহলে আমার পথে যাওয়া সুগম হয়? আচ্ছা, জেনারেল যেটা বলছিলেন, স্যার যেটা বলছিলেন, 1975 সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, তখন অনেকেই হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে 21টা অভ্যুত্থান হয়েছিল। এই অস্থিরতার কারণে, একদম অস্থিরতার কারণে চেইন অফ কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এমনকি 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর এত অস্থিরতা তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না। আমার এটা চাই, আমার ওটা করতে হবে, একে সেনাপ্রধান করতে হবে। আপনি জেনারেল মইনুল হোসেন চৌধুরী, যিনি একজন বীর বিক্রম ছিলেন, তার আত্মজীবনী আপনি পড়েন, সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল এরশাদকে সেনাপ্রধান বানানো হবে, উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন। জেনারেল জিয়াকে গিয়ে বললেন কেন একে বানানো হলো, আমরা তো মুক্তিযোদ্ধারা এখনো আছি। তো জেনারেল জিয়া তখন বলছিলেন যে দেখো তোমাদের বয়স, তোমাদের অভিজ্ঞতা অনেক কম, তোমাদের সময় আসবে, একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন ধৈর্য ধরো, আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও।
ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল। উনি পাগল হয়ে গিয়েছিলেন উনি সেনাপ্রধান হওয়ার জন্য, এগুলো সবাই জানে। এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল, উনি জেনারেল জিয়াকে হত্যা করলেন, নিজেও নিহত হলেন। তো এই যে অস্থিরতাগুলো, তারপরে আমাদের বিমান বাহিনীতে 1977 সালে একটা কু করা হলো, আমাদের পাইলটদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাইলট আপনার সেখানে নিহত হলেন। মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউয়াসলি চলেছে। তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ, যেটা কর্নেল ডালিম এবং এই যে যারা শেখ মুজিবকে হত্যা করেছেন তাদের যে গ্রুপটা। এখন এরকম যদি তাদের নিজেদের সমস্ত কিছু, হ্যাঁ, এভাবে যদি সবকিছু চলতে থাকে, না এরকম জেনারেল শহীদুল হক কি জানি একটা বলতে চাইছিলেন, ওটা বলতে চাচ্ছিলেন উনি যে বিপ্লবী সৈনিক সংস্থাটা ছিল জাসদের, এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা, আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং। আপনি লক্ষ্য করবেন যে সবসময় অস্থিরতা। আপনারা তারা জেনারেল জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না, তাদের দাবি দাওয়া এটা সেটা, একে এটা বানাতে হবে, ওইখানে মীর শওকত কেন বসে আছে, ওখানে কেন নাসিম বসে আছে, একে সরাও, ওকে ওখানে দাও, এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি। তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য। আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এই ধরনের জিনিস বাইরে আসলো কেন, এটা কি মানে এটা সবাই জানলো কিভাবে? আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, যে যারা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় ওনারা সবকিছু জানেন যে ওনাকে সেনাপ্রধান বানানো দরকার, ওনাকে ওই জিওসি বানানো দরকার, ওই অফিসার এটা করেছে, ওখান দিয়ে এটা হয়েছে, তো ওনারা জানছেন কিভাবে? ওনারা জানেন কোথায়? ওনারা সবকিছু জানছেন, এভাবে এরকম করে তো আসলে হয় না। রুশ ভাই, আমি এই প্রশ্নটাও করছি যে এখন সার্ভিং অফিসাররাও কি ওনাদের সাথে কথা বলছেন, মানে ইনফ্লুয়েন্সারদের সাথে বা যারা জানছেন তাদের সাথে কথা বলছেন? আমরা যেটা না আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোনো সার্ভিং অফিসার কি কোনো পদে বসার জন্য কোনো কিছু হওয়ার জন্য কি এরকম করছেন? রাইট। যারা সিনিয়র অফিসার আছেন, যারা ধরেন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার, তাদের এগুলো করে কোনো লাভ নেই এবং তারা এগুলো করবেন না। তার কারণ আমি বলি আপনাকে, আপনার কর্নেল অ্যাবাভ র্যাঙ্ক এই পদগুলা কখনো সেনাপ্রধান নিয়োগ দেন না। এদের পদোন্নতি, এদের পদায়ন, এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা কোটোফিন করে আনা, এটা একমাত্র করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউনূস। জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন কর্নেলকে এক জায়গায় বদলি করতে পারেন না। সুতরাং এই সমস্ত কথাবার্তা যে তৈরি করা হচ্ছে, আমি বলবো হাইপ, গুজব, হুজুগ, জজবা, মানে যে যার মতো করে বলছে। এটা যে শুধু একটা পক্ষ বলছে তা না, সবার মধ্যে অস্থিরতা, যে তারা ডক্টর ইউনূসকেও সময় দিতে চায় না, এখনই এটা করতে হবে, মানে যেন ওনার কাছে আলাদিনের যে জাদুর চেরাগ আছে, ওনাকে এখনই এটা সমস্যার সমাধান করতে হবে। জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে, যেটা স্যার বললেন, এটা একটা কমান্ড, একটা চেইন অফ কমান্ড থাকে। এখন যদি চেইন অফ কমান্ডের মধ্যে আপনি কারো ইচ্ছা অনুযায়ী তার একটা খায়েশ আছে, সেই খায়েশ যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয়, তাহলে কি হবে? বাংলাদেশ আর্মি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের পরে একটা অবস্থায় এসছে, সেটাতে ডক্টর ইউনূস ক্ষতিগ্রস্ত হবে, আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অর্থনীতি, বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না। আমাদের কিছু ধৈর্যশীল জনবাবু, মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্নে যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন। শুধু একটা ব্যাপারকে আপনি একটু বলবেন। অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন যে তিনি এখন অভিভাবকহীন, কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা। ব্যাপারটা কি আসলে ঠিক? নো, দেখেন, অভিভাবকহীন বলার বিষয় না। আপনার এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন, আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি, যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন, আপনি এমনকি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুতে একটা নৈরাজ্য, মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই, সবকিছু সবার দৃষ্টি না, সবকিছু মানে ডক্টর ইউনূস করবেন। অন্যান্য উপদেষ্টারা কি করছেন, আপনার প্রশাসন কি করছেন, পুলিশের লোকরা কি করছেন? আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর ইউনূস দিবেন ঢাকার রাস্তায়? কিন্তু আপনি কি ব্যাপারটা দাঁড়ান, আপনি ঢাকার রাস্তা বেরোন, সবকিছু আপনি দেখবেন চরম নৈরাজ্য। আমি আজকেও সেটার মধ্যে পড়েছি, শুক্রবারও হলো। তো এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি এইভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না, বা এরকম কিছু একটা বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন, উইচ ইজ নট শিওর ইভেন। এখন ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনেছে, যে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে। আপনারা যদি 5ই আগস্টের পরে তার
কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে যে উনি কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটা চাই। সম্ভবত আমরা যেটা ধারণা করি এবং আমি যতটুকু খোঁজখবর রাখি যে বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা কথাবার্তা হয়েছিল, কারণ 5 আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইউনূসের সাথে ওনাদের কথা হয়নি। যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলে উনি ঠিক করেছিলেন বা রাজনৈতিক দলের নেতারা হয়তো একটা ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হওয়া উচিত, এর মধ্যে কিছু দেশটাকে ঠিক করার জন্য মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে। তখন কিন্তু 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তারপরে ডক্টর ইউনূস আসলেন। এই 3 দিন কিন্তু দেশের সরকার না থাকার কারণে 3 দিন দেশটাকে ঠিক রেখেছে কে? আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন কি ধরনের ভয়াবহ পরিস্থিতি, এটা কল্পনা করা যায় না। ঢাকার রাজধানী শহরেই মানুষ বের হতে পারছিল না ভয়ে। তো সেখানে তো তারপরে তো কিছুটা সবকিছু ঠিক মতো রাখা হয়েছে, তারপরে না ডক্টর ইউনূস আসলেন এবং উনি দায়িত্ব নিলেন, তারপরে আস্তে আস্তে উপদেষ্টারা বসলেন। আপনি যদি একটু খলিলুর রহমান প্রসঙ্গে বলেন, কারণ আমরা আপনার কাছে যে সেনাপ্রধানের কথা ধরে ধরে জানতে চাইবো। জি, আপনি যদি একটু খলিলুর রহমানের নিয়োগ, সেনাবাহিনীর সাথে আলোচনা, উনাকে রিপোর্ট করা, ওইটা নিয়ে যদি একটু বলেন।